ফার্নিচার শিল্প হতে পারে 2025 সালের বর্ষপূর্ণ। সঠিক পরিকল্পনায় সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ অর্থনীতিবিদদের। রপ্তানি বাড়তে বন্ড সুবিধা চান উদ্যোক্তারা। নতুন বছরের শুরুতে সিলেট বিমানবন্দরে কার্গো সার্ভিস চালু করতে চায় বেবিচক। অবকাঠামো নির্মাণ কাজ শেষ, সরাসরি রপ্তানিতে বাড়বে ব্যবসা, চাঙ্গা হবে অর্থনীতি। বছর জুড়েই দেশে স্বর্ণের বাজারে ছিল অস্থিরতা। ৬২ বার দাম সমন্বয়ে ভরিতে বেড়েছে প্রায় ২৬,০০০ টাকা। নিরাপদ নিয়োগ হিসেবে মূল্যবান ধাতুর চাহিদা তুঙ্গে। নির্মাণের ১৫ বছরেও পূর্ণতা পায়নি দিনাজপুরের পৌরসভার ট্রাক টার্মিনাল। পরিবহন শ্রমিকদের জন্য নেই ন্যূনতম সুবিধা, নতুন প্রকল্প নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। এবং আমিরাতে বৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হচ্ছে আজ। বৈধ হয়েছে ১.৫ লক্ষ প্রবাসী বাংলাদেশি। অর্থের অভাবে সুযোগ কাজে লাগাতে পারেনি অনেকে। দেখছিলাম শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি রায়দুল ইসলাম শুভ। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি এখন আমরা আলোচনা করব বর্ষপূর্ণ হিসেবে ঘোষণা হতে যাওয়া আসবাবপত্র শিল্পের নানা দিক নিয়ে। আর এজন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি সেলিম এইচ রহমান। আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমে একটি প্রতিবেদন দেখে আসব, তার পরবর্তীতে আপনার কাছে আবারও আসছি। 2025 সালে বর্ষপূর্ণ হতে পারে আসবাবপত্র বা ফার্নিচার। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনীতে আসতে পারে ঘোষণা। শুধু ঘোষণায় সীমাবদ্ধ না থেকে সম্ভাবনা কাজে লাগাতে বিশেষ পরিকল্পনার পরামর্শ অর্থনীতিবিদদের। আর রপ্তানি বাড়াতে কাঁচামাল আমদানির জন্য তৈরি পোশাকের মতো বন্ড সুবিধা চান ফার্নিচার শিল্পের উদ্যোক্তারা। জিনাতারা যশোর রিপোর্ট। সাদামাটা থেকে বাহারি রং নকশা ও বহুমুখী ব্যবহার উপযোগী অভিজাত আসবাবপত্র, কাঠ, স্টিল, অ্যালুমিনিয়াম সহ নানা উপকরণে তৈরি ফার্নিচার বা আসবাবপত্র শিল্পের অভ্যন্তরীণ বাজার এখন ৩০,০০০ কোটি টাকা। দেশের চাহিদার ৯৫% মিটিয়ে বিদেশেও যাচ্ছে দেশের ফার্নিচার। তবে ৭৫,০০০ কোটি ডলারের বৈশ্বিক বাজারে বাংলাদেশের হিস্সা নগণ্য। এ খাতের সর্বোচ্চ রপ্তানি হয়েছে ২০২১-২২ অর্থ বছরে, মাত্র ১১ কোটি ডলার। এরপর থেকেই পতনের মুখে। রপ্তানি বৈচিত্র্যতার অংশ হিসেবে বিশেষ নজর দিতে ২০২৫ সালের জন্য বর্ষপূর্ণ নির্বাচন করা হতে পারে ফার্নিচারকে। এপিবি জানিয়েছে এর আনুষ্ঠানিক ঘোষণা আসবে ১ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক মেলার উদ্বোধনীতে। আমরা যেটুকু জানতে পেরেছি তাতে এবছর ফার্নিচারকেই হয়তো বর্ষপূর্ণ হিসেবে ঘোষণা করা হতে পারে। এর আগে ঘোষণা দেয়া কোনো বর্ষপূর্ণই আশার পালে হাওয়া লাগাতে পারেনি, তাই উপযুক্ত কর্মকৌশল সাজানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। প্রথম দিন এটাকে নিয়ে নাচানাচি করবে, এক প্রধান উপদেষ্টা এটাকে নিয়ে একটা সুমধুর বক্তৃতা দিবে, কিন্তু তারপরে এটাকে যে দাঁড় করানোর জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, যাতে বন ধ্বংস না হয় অথচ কাঠ আসে, যাতে সেই কাঠের স্কিল বাড়ে এবং এটার কোয়ালিটি অফ ফার্নিচার এমন হয় যাতে ইন্টারন্যাশনাল মার্কেট হয়, এই জায়গাগুলোতে পদক্ষেপ না নিলে এটা সফল হবে না। এ খাতের উদ্যোক্তারা বলছেন সম্ভাবনা কাজে লাগাতে সরকারকে দিতে হবে নীতি সহায়তা, যেমনটি দেয়া হচ্ছে প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতে। বর্ষসেরা পণ্য হিসেবে ঘোষণা করার কারণে আমরা আশা করি সরকার পলিসিগত দিক থেকে কিছু পরিবর্তন আনবেন, যেখানে ফার্নিচার এক্সপোর্টের ব্যাপারে কিছু সহযোগিতা থাকবে, প্রণোদনা থাকবে। বর্ষপূর্ণ ঘোষণা শুধুমাত্র মুখে করলে হবে না, যেগুলো আমি ইম্পোর্ট করবো তারপরও সেগুলো যেন আমরা খুব সহজে যেন বন্ডের আন্ডারে ডিউটি ফ্রি নিয়ে আসতে পারি, এবং ডিউটি ফ্রি করার পরে আমরা আমাদের লোকাল বা ভ্যালু অ্যাড করে যেন আমরা বেশি সহজে রপ্তানি করতে পারি। ভারত, নেপাল ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশের ফার্নিচার রপ্তানি হয়ে থাকে। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। কাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। প্রস্তুতির খবর জানতে পূর্বাঞ্চলের মেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার জিনাতারা যশোয়া। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পুরোপুরি প্রস্তুতি সারতে পারেনি সবগুলো স্টল, প্যাভিলিয়ন। এই মুহূর্তে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রাঙ্গণে বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নগুলো তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে। কেউ এখনও রঙের কাজ করছে, কেউ এখনও স্ট্রাকচারের কাজ সম্পন্ন করতে পারেনি, আবার কেউ যা সম্পন্ন করে ফেলেছে এবং এখন সাজানোর কাজে ব্যস্ত হয়েছে। এবং জানিয়ে রাখতে হয় আগামীকাল ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এই উপলক্ষে কিন্তু সকাল থেকে দেখা গেছে যে বাণিজ্য মেলা প্রাঙ্গণ
প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যারা কাজ সারতে পারেননি সেসব স্টল ও প্যাভিলিয়নগুলো এখন তাদের শেষ মুহূর্তের কাজ সম্পন্ন করছেন। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে এবছর কিন্তু বাণিজ্য মেলায় বেশ কিছু নতুনত্ব যোগ হচ্ছে, যেমনটা বলা হচ্ছে আয়োজক সংস্থা ইপিবির তরফ থেকে যে এবছর বাণিজ্য মেলায় প্রাধান্য দেওয়া হচ্ছে জুলাই আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে তারুণ্যর উদ্দীপনায় সাজানো হচ্ছে বছরের বাণিজ্য মেলা। এবং এজন্যই কিন্তু মেলার ভেতরে সম্মুখভাগেই কিন্তু রাখা হয়েছে তারুণ্যের প্যাভিলিয়ন, যেখানে গত বছর ছিল ধানমন্ডি 32 নম্বরের বাড়ি, এবছর সেখানে রাখা হয়েছে তারুণ্যের প্যাভিলিয়ন। এবং আরও একটি বিষয় যদি বলি, প্রতি বছরই কিন্তু একটি প্রশ্ন জাগে যে কি হতে যাচ্ছে বর্ষপণ্য। 2017 সাল থেকে কিন্তু একটি পণ্যকে বর্ষপণ্য ঘোষণা করা হয় যাতে রফতানি পণ্য বৈচিত্র্যকরণ করা যায়। এবং এবছর আমরা ইপিবির সূত্রে যতটুকু জানতে পেরেছি এবছর বর্ষপণ্য হতে যাচ্ছে ফার্নিচার, এবং সেই পণ্যটি নিয়ে আশাবাদী আয়োজক সংস্থা ইপিবি। এবং আগামীকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বর্ষপণ্যের নামটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন, এমনটা জানিয়েছেন আমাদের মেলার আয়োজক সংস্থা ইপিবি। আমরা একটু নতুনত্ব নিয়ে যদি আরও বলি, এবছর নতুনত্বের মধ্যে থাকছে আবু সাইদ কর্নার, মীর মুগ্ধ কর্নার, এবং কিছুক্ষণ আগে যেমনটা বলছিলাম যে থাকছে তারুণ্যের প্যাভিলিয়ন। এবং তারুণ্যকেই প্রাধান্য দেওয়া হচ্ছে এবারের বাণিজ্য মেলা। এবং আরও বেশ কিছু নতুনত্ব কিন্তু আসছে, তার মধ্যে উল্লেখযোগ্য সেটি হচ্ছে স্টল ও প্যাভিলিয়ন এবছর বরাদ্দ দেওয়া হয়েছে অনলাইনে। এবং আয়োজক সংস্থা ইপিবি বলেছে যে যাতে মধ্যস্বত্বভোগী কেউ সুবিধা না নিতে পারে, দুর্নীতি যেন কম হয়, দুর্নীতি রুখতেই আসলে মেলার স্টল প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হচ্ছে অনলাইনে। এবং আরও একটি সুবিধার কথা যদি বলি, যারা মেলায় আসবেন দর্শনার্থীরা তাদেরকে দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করে টিকিট কাটতে হবে না, তাদেরকে টিকিট কাটার ব্যবস্থা আছে অনলাইনে। তাই যারা টিকিট লাইনে দাঁড়িয়ে কাটতে না চান তাদের জন্য এই সুবিধার বিষয়টিও আছে। তো আমার কাছে এই ছিল পূর্বাঞ্চলে বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সবশেষ। এতক্ষণ বাণিজ্য মেলার প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন জেনেতারা যশোয়া। আসবাবপত্রকে 2022-25 সালের বর্ষপূর্ণ ঘোষণা করা হতে পারে। এ বিষয়ে আলোচনার জন্য ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি সেলিম এইচ রহমান। যাচ্ছি তার কাছে। সেলিম সাহেব, প্রথমে আপনার কাছে জানতে চাই যে আসবাবপত্রকে বর্ষপূর্ণ ঘোষণা করা হচ্ছে, আমরা জানি এর মানে এই খাতকে বিশেষ নজর দিচ্ছে সরকার। আসলে আপনারা কতটা প্রস্তুত? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলার সমস্যা চলছে, সো আমার কথা কিছু হয়তো বোঝা নাও যেতে পারে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে ফার্নিচার ইন্ডাস্ট্রি দীর্ঘদিন যাবৎ সরকারের সাথে বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছে, নীতি নির্ধারিত পর্যায়ে যে বাংলাদেশের যে ফার্নিচার, এখন আপনি বিশ্বমানের ফার্নিচার বাংলাদেশ তৈরি করে, এবং আমরা বাংলাদেশ থেকে কিছু কিছু এক্সপোর্ট করছি, এবং সেই পরিমাণটা খুব উল্লেখযোগ্য তা না, কিন্তু আমরা যেটা সমস্যাটা পেয়েছি সেটা হলো যে আমরা আসলে কম্পিটিটিভ হতে পারি না। প্রাইস কম্পিটিটিভ হতে না পারলে তো আসলে কেউ কোনো দেশ থেকে পণ্য নেয় না। এটা কেন হতে পারি না সেই প্রশ্নের উত্তর খুঁজতে যে আমরা যেটা দেখলাম সেটা হলো যে আমাদের বেশ কিছু কাঁচামাল আমাদেরকে পণ্য ফার্নিচার উৎপাদনের জন্য আমাদেরকে আমদানি করতে হয়, যেটা দেশে তৈরি হয় না। তো সেই আমদানির হাই ইম্পোর্ট ডিউটি অন্যান্য কস্ট থাকাতে সেই ডিউটি দিয়ে আমরা এক্সপোর্ট করতে পারি না, কম্পিটিটিভ হতে পারি না। আমরা সরকারকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা গার্মেন্টসের মতো আমরা একটু ভিন্নভাবে পার্শিয়াল বন্ড সুবিধা যদি দেওয়া হয়, এবং সেই বন্ড সুবিধাটা আমরা যেটা চাচ্ছি সেটা হলো আমরা একটা এই বছর ওয়াইজ একটা টার্গেট দেব, সেই টার্গেটের এগেইনস্টে আমরা একটু দ্বিতীয় প্রশ্নে যেতে চাই। বর্ষপূর্ণ হিসেবে সফল করতে কোন কোন দিকে বিশেষ নজর দিতে হবে বলে আপনার মনে করেন? ফার্নিচারের এইটা সফল করার জন্য আমাদের যেই ফার্নিচারের ফ্যাক্টরিগুলোর পরিবেশ উন্নয়ন ঘটাতে হবে, আমাদের লোকজনদেরকে, আমাদের ওয়ার্কারদেরকে আরও ট্রেন করতে হবে, এবং আমাদেরকে রপ্তানির জন্য আমাদেরকে ডিউটি ফ্যাসিলিটিসগুলো এক্সপোর্টের ক্ষেত্রে দিতে হবে। সেটা যদি করা যায় তাহলে আমরা
একটা উল্লেখযোগ্য পরিমাণ বাংলাদেশ থেকে ফার্নিচার রপ্তানি করতে সক্ষম হব। আচ্ছা, এই যে আমরা দেখছি যে রপ্তানি এত কমছে কেন আসলে, আপনারা কি মনে করছেন এই বিষয়টি নিয়ে? এইটার একটা অন্যতম কারণ যে কোভিডের পরে আপনারা জানেন ফার্নিচারের র মেটেরিয়ালসের উপরে তো হাই ডিউটি আসেই, তারপরে কোভিডের পরে যখন লাস্ট আপনার বাজেটে বেশ কিছু ম্যাটেরিয়ালসের উপরে সাপ্লিমেন্টারি ডিউটিও ইম্পোজ করা হলো, এবং আমাদের যেই ডলারের এবং টাকার ডিভ্যালুয়েশনের কারণে ডলারের যেই প্রাইস চলে গেল, তাহলে ইম্পোর্ট ডিউটি সেই হারে আরও বেড়ে গিয়েছে। সো এই পরিমাণ ইম্পোর্ট ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি দিয়ে আসলে আমরা তো কম্পিটিটিভ হতে পারছি না, এই কারণেই আসলে এটা ড্রপ করেছে। তো সেই জায়গাটাই আমরা কাজ করছি। বিশ্ববাজারে এই আমদানি বলি বা রপ্তানির ক্ষেত্রে বলি না কেন, এই যে ফার্নিচারগুলো আমদানির ক্ষেত্রে পরিবেশের দিকটি কিন্তু বিদেশের মানুষরা বেশি মাথায় রাখে। সেই জায়গা থেকে আমরা একটা গাছ কেটে ফার্নিচার তৈরি করছি, সে অবস্থায় দ্বিতীয় আবার কোনো গাছ লাগাচ্ছি কিনা, এই বিষয়টা আসলে কতটুকু মাথায় রাখা হচ্ছে আপনারা, বা রাখা উচিত বলে আপনি মনে করছেন আর কি? ধন্যবাদ। আসলে পরিবেশের জন্য গাছ কাটা অবশ্যই এটা ভালো না, তবে আমরা সরকারের সাথে বলেছি যে আমাদের দেশে এফএসসি সার্টিফিকেশনের ব্যবস্থা করা, অর্থাৎ আপনি তখনই গাছ কাটতে পারবেন যখন এর অ্যাগেনস্টে রিপ্লান্টেশন হবে। এই প্রক্রিয়া থেকে পৃথিবীর অনেক দেশে তারা যেই মানে গাছ কাটার এগেইনস্টে যে আবার গাছ লাগানো হচ্ছে, যার ফলে সেখানে কিন্তু ফরেস্টের কোনো ঘাটতি হচ্ছে না। গাছ আমাদের কাটতে হয় ফার্নিচার তৈরি করতে গেলে, কিন্তু আমাদের যেটা প্রয়োজন সেটা আবার ফিল আপ করতে হবে। এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে এবং এইটার একটা সার্টিফিকেশনের ব্যবস্থা করতে হবে। এইটা নিয়েও আমরা সরকারের সাথে আলোচনা করছি। আচ্ছা, এই যে প্রয়োজনীয় যে সকল কাঁচা মালগুলো রয়েছে সেগুলো আমদানিতে যে শুল্ক, সেটি কি বাধা হয়ে দাঁড়িয়েছে বা দাঁড়াচ্ছে? এইটা জি, এটাই সবচেয়ে বড় বাধা, কারণ এই পরিমাণ ডিউটি দিয়ে আপনি প্রোডাক্টের প্রাইস, আসলে আমাদের অ্যাডভান্টেজ কি, আপনি আমাদের গার্মেন্ট শিল্পের যেই মূল অ্যাডভান্টেজ ছিল আমাদের একটা সক্ষম লেবার ফোর্স এবং যৌক্তিক মজুরিতে, তো সেই জায়গাটাই আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ। বাকি তো অনেক র মেটেরিয়ালস আমাদের আনতে হচ্ছে, কারণ দেশীয় শিল্পে সেই ম্যাটেরিয়ালসগুলো এখন উৎপাদন হচ্ছে না। তবে মার্কেট বড় হলে নতুন নতুন উদ্যোক্তারা এগিয়ে আসবে এবং সেই ধরনের মানে আপনার কাঁচামালও বাংলাদেশে তৈরি হবে। আমরা যদি গার্মেন্টসের দিকে তাকাই, গার্মেন্টস যখন এক্সপোর্ট শুরু করে সেই বোতাম থেকে আরম্ভ করে জিপার সবই ইম্পোর্ট করে আনতো, কিন্তু আজকে যদি গার্মেন্টসের আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজগুলো দেখেন, এখানে অনেক শিল্প গড়ে উঠেছে। সো আসলে আপনাকে তো শুরু করতে হবে, শুরু করলে পিছনের শিল্পগুলিও আস্তে আস্তে গড়ে উঠবে। এর দাম ও মানের যে প্রতিযোগিতার বাজার, সেটাকে ধরে রাখতে প্রযুক্তির ব্যবহারটা কতটুকু এগিয়েছে বলে আপনি মনে করছেন? না, এই জায়গায় বাংলাদেশের ফার্নিচার শিল্প বেশ ভালো এগিয়েছে। আপনি হয়তো জানেন বা জেনে নেবেন যে বাংলাদেশের এখন অনেক ফার্নিচার ইন্ডাস্ট্রিতে আপনার কম্পিউটার কন্ট্রোল মেশিনারিজ ব্যবহার হয়, রোবোটিক মেশিন ব্যবহার হয়, এবং ইন্ডাস্ট্রিয়াল যে প্রসেস সম্পূর্ণ ফলো করে ফার্নিচার উৎপাদন হয়। এবং ইতিমধ্যে বাংলাদেশে ফুল এক্সপোর্ট ওরিয়েন্টেড ফার্নিচার বেশ কয়েকটা অলরেডি শিল্প স্থাপন হয়েছে, তারা এক্সপোর্ট করছে। এবং আমরা চাচ্ছি যে এইটা যদি আমরা মানে এই ব্যাপারটাকে আমরা যদি নিয়ে আসতে পারি যে ব্যাংক গ্যারান্টির অ্যাগেনস্টে বন্ড ফ্যাসিলিটিস, তাতে আপনার এই বন্ডের কোনো লিকেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং এটা আপনি অলওয়েজ গভর্নমেন্ট ইজিলি মনিটর করতে পারছে। কারণ আমার এক্সপোর্টের অ্যাগেনস্টে এইটার যখন টাকা ব্যাংকের মাধ্যমে আসবে এবং আমি 70% পর্যন্ত র মেটেরিয়ালস যখন ইম্পোর্ট করব, সেটা আমাকে ডিউটি ফ্রি অ্যাক্সেস যদি দেওয়া হয়, তাহলে আমরা আসলে কম্পিটিটিভ হতে পারবো। আচ্ছা, এই যে করোনা মহামারী গেল, এরপরে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোটামুটি সক্ষমতা জায়গা আছে, সেই জায়গা থেকে আমদানির
তো গেলই, রপ্তানির ক্ষেত্রে কোন কোন দেশে চাহিদা রয়েছে আমাদের এই পণ্যের বা এই শিল্পের? আমাদের ইউএস মার্কেটে তো ভালো চাহিদা আছে। ইভেন তো আমরা পার্শ্ববর্তী দেশ ভারত, ভুটান, নেপাল সেখানে আমরা এক্সপোর্ট করছি এবং মিডল ইস্টে করছি। সো আসলে ফার্নিচার একটি শ্রমঘন শিল্প। পৃথিবীর উন্নত দেশগুলো এখান থেকে তাদের লোকবলের অভাবে তারা আসলে এই শিল্প থেকে বেরিয়ে গিয়েছে অনেক আগেই। চায়নাও আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তো আসলে কিন্তু পৃথিবীতে তো মানুষের ফার্নিচার লাগবে, তো কাউকে না কাউকে তো বানাতে হবে। আমরা যদি সেই সুযোগটা নিতে পারি তাহলে আমাদের এখানে আসবে, অথবা অন্য পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়া বা শ্রীলঙ্কা এইসব জায়গায় চলে যাবে। সো আমরা যত তাড়াতাড়ি এই বিষয়টাকে মাথায় নেব এবং সেই অনুযায়ী অ্যাক্ট করব, তাহলেই আমাদের পক্ষে এই আপনার এক্সপোর্টে ফার্নিচার শিল্পের একটা ভালো অংশগ্রহণ সম্ভব। আচ্ছা, আপনি যেমনটা বলছিলেন কিছুক্ষণ আগে যে চাহিদার জন্য যে বন্ডের যে চাহিদাটা বা বন্ডটা যেটি প্রয়োজন, তাহলে কি আসলে এই যে রপ্তানি করার ক্ষেত্রে সেটির কি আসলে কি সমস্যা দুটি দূর হবে বলে মনে করছেন? হ্যাঁ, অবশ্যই দূর হবে। তবে আমাদের ধরেন আমাদের যে এনবিআর বা তারা নর্মালি এই সিদ্ধান্তটা নিতে অনেক চিন্তা ভাবনা করতে হয়, কারণ এই বন্ডের কিছু মিসইউজ আগে হয়েছে। তো আমরা এই ব্যাপারটা নিশ্চিত করছি। আমি যদি আপনাকে সংক্ষেপে বলি, ধরেন একটা প্রতিষ্ঠান সে বছরে $1,00,000 এক্সপোর্ট করবে, একটা ফোরকাস্ট করলো। এখন এর অ্যাগেনস্টে 70% র মেটেরিয়াল সে ডিউটি ফ্রি আনতে পারবে। এখন $1,00,000 সে যে ফোরকাস্ট করলো, আপনি প্রতি 3 মাস অন্তর অন্তর আপনি সেটাকে ব্যাংক প্রসিডিউরের মাধ্যমে চেক করতে পারেন। তো সেটা যদি আমি $1,00,000 এক্সপোর্ট করতে না পারি, তাহলে যে আমি যত টাকার পারি নাই সেটার ডিউটি কিন্তু আমাকে দিয়ে দিতে হবে। আর যদি আমি সেটা মানে আমার এক্সপোর্ট রিয়েলাইজেশনের মাধ্যমে যখন এটা প্রুভ হবে, তাহলে সরকারও বুঝতে পারবে যে টাকাটা রিয়েলাইজ হয়েছে বা ডলারটা দেশে এসছে। আর যদি ইনকেস কোনো রকম আমাদের ঘাটতি থাকে কারো, তখন গভর্নমেন্ট সাথে সাথে সেই আমার ব্যাংক গ্যারান্টিটাকে ইনক্যাশ করে নিতে পারবে। সুতরাং এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। জি, আমরাও চাই আসলে 2025 সালে যে বর্ষপূর্ণ সেটি আসবাবপত্র হোক এবং আমরা যেন রপ্তানিতে এবং এগিয়ে যাই। আপনাকে ধন্যবাদ সেলিম সাহেব। জানুয়ারিতে সিলেট এয়ারপোর্ট থেকে কার্গো সার্ভিস চালু করতে চাই সিভিল এভিয়েশন। অবকাঠামোগত সব নির্মাণ কাজ শেষ করেছে কর্তৃপক্ষ। এছাড়া সংশ্লিষ্ট সরঞ্জাম সহ সার্বিক প্রস্তুতি নিতে বলা হয়েছে বাংলাদেশ বিমানকে। ব্যবসায়ীরা বলছেন রপ্তানি কার্যক্রম শুরু হলে তৈরি হবে কর্মসংস্থান। তবে উদ্যোগ লাভজনক করতে শিল্পভিত্তিক পণ্য আমদানি রপ্তানির পরিবেশ তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। সিলেট ঘুরে কাজল আবদুল্লাহ রিপোর্ট। সিলেট ওসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হয় 2 বছর আগেই। এবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে চায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নতুন বছরের শুরুতেই চালুর প্রক্রিয়ায় আছে কার্গো কমপ্লেক্সটি। অবকাঠামোগত ব্যবস্থাপনার অংশ হিসেবে তৈরি হয়েছে বিশাল ছাউনি। আন্তর্জাতিক কার্গো কমপ্লেক্সের মান নিশ্চিতে পণ্য পরীক্ষায় বসানো হয়েছে এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম বা ইডিএস মেশিন। এছাড়া সহযোগী হিসেবে রয়েছে আরও 2টি মেশিন। খালি একটা হেভি হাই লোডার লাগবে, সেটা বিমানকে রিকোয়েস্ট করেছি একটা হাই লোডার দেওয়ার জন্য। 1 জানুয়ারি থেকে ওখানে আমরা কার্গো ইনিশিয়াল শুরু করতে চাই, অল্প ছোট স্কেলে শুরু করতে চাই, অ্যান্ড দেন উই উড লাইক টু ডু ইন এ বিগার স্কেল ফ্রম দেয়ার। রপ্তানিকারকরা বলছেন এ অঞ্চল থেকে সরাসরি রপ্তানি শুরু হলে বাড়বে ব্যবসার পরিধি, প্রভাব পড়বে জীবন জীবিকায়। এক্সপোর্ট বাড়বে, বিভিন্ন আইটেম যাবে, গার্মেন্টস যাবে, মেডিসিন যাবে, শাকসবজি ফলমূল যাবে। তখন কোম্পানিগুলো ঢাকার থেকে আসবে, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট থেকে, তখন গিয়ে অটোমেটিকলি তো আপনার কর্মসংস্থান হবে, রেভিনিউ আসবে। মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলোতে সিলেট অঞ্চলের বিভিন্ন সবজি ও মাটির তৈজসপত্রের চাহিদা রয়েছে। তবে ব্যবসায়িকভাবে লাভবান হওয়া নিয়ে আছে বিশেষজ্ঞদের প্রশ্ন। এক্ষেত্রে পরিবহন ভাড়া কমাতে পারলে ভালো ফলাফল পাওয়ার আশা ব্যবসায়ীদের। রেডিমেড গার্মেন্টসই বললি বা অন্য যে কোনো এক্সপোর্টেবলসই বললি, সিলেট থেকে ওই ধরনের এস্টাবলিশমেন্ট খুব কমই আছে। মার্কেট সার্ভে করতে হবে। 2 মাস 6 মাস চলার পরে দেখলাম যে না, এটা কাজ হচ্ছে না, আবার আমরা করলাম ডিসিশন রিভার্ট করলাম, সেটা আমার মনে হয়
খুব ওয়াইজ সিদ্ধান্ত না। ঢাকার থেকে আমি যদি গার্মেন্টসগুলো আনিয়া দেই, ট্রাক ভাড়া যেটা, ওইটা যদি আমাদেরকে কমান, তাহলে আশা করি আমরা সিলেট থেকে দুবাই বলেন, মিডল ইস্ট বলেন বা ইংল্যান্ডে বলেন আমরা সব রপ্তানি করতে পারবো। যে কোনো পরিবহন ব্যবস্থাপনায় দ্বিমুখী যাত্রী বা মালামালের চাপ না থাকলে যে কোনো অত্যাধুনিক ব্যবস্থাপনাও ভেস্তে যেতে পারে অলাভজনক পরিচালন ব্যয়ের ভারে। শাহজালাল বিমানবন্দরের পর দ্বিতীয় বৃহত্তম সুবিধা সম্বলিত রপ্তানি কার্গো কমপ্লেক্স নিয়ে প্রস্তুত সিলেট এয়ারপোর্ট। ইতিমধ্যে নির্মাণ কাজ শেষ রপ্তানি কার্গো কমপ্লেক্সের। আগামী জানুয়ারিতে যাত্রা শুরু করলে যে কোনো পণ্য রপ্তানি করতে পারবেন ব্যবসায়ীরা। তবে কাঁচা শাকসবজি লন্ডন এবং ইউরোপের বাজারে রপ্তানি করতে হলে প্রয়োজন হবে ঢাকার শ্যামপুরের প্যাকিং হাউসের আদলে একটি স্বীকৃত প্যাকিং হাউস। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, সিলেট। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পর্যাপ্ত চাল আমদানির পরও কমেনি দাম। কেজি প্রতি চালের দাম বেড়েছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। বিস্তারিত জানতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চালের আমদানি প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। আগে যেখানে প্রতিদিন 20 থেকে 30 ট্রাক আমদানি হতো, এখন আমদানি হচ্ছে প্রতিদিন এখানে 50 থেকে 70 ট্রাক, কোনো দিন কিন্তু আরো বেশি আমদানি হচ্ছে। তো আপনি আমার পিছনে যে ট্রাকগুলো দেখছেন, এগুলো ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী চাল বোঝাই ট্রাক। আমি আপনাকে যদি একটা তথ্য যে জানিয়ে রাখি, নভেম্বরের 11 তারিখ থেকে গতকাল পর্যন্ত ভারতীয় 173 ট্রাকে 62,677 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। তার মানে চালের আমদানি, পর্যাপ্ত চালের আমদানি আছে। তবে এত পরিমাণ চাল আমদানি পরও চালের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। গত 2 দিনের ব্যবধানে প্রতি কেজি চালের দাম বেড়েছে 2 থেকে 3 টাকা। চালের দাম কেন বাড়ছে এই বিষয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলে ব্যবসায়ীরা জানান যে প্রতি বছর বা যে কোনো সময় যে পণ্যটির চাহিদা বাড়ে, ভারতীয় ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাতে কিন্তু পণ্যের দামটা তারা বৃদ্ধি করে থাকে। এবারও তারা কিন্তু চালের দামটা তারা বৃদ্ধি করেছে, পাশাপাশি ব্যাংকের ডলারের দামও বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা যখন এলসি করতো 120 টাকাতে যখন ডলারে এলসি করতো, এখন দেখা যাচ্ছে পরিশোধের ক্ষেত্রে কিন্তু 124 টাকা তাদেরকে পরিশোধ করতে হচ্ছে। তাছাড়া ভারতীয় যে চাল কিনতে হতো, যে ডলারের চাল তারা আমদানি করতো বা এলসি যে করতে হতো $390, সেটা কিন্তু প্রতিনিয়ত তাই এখন আবার $400 উপর তাদেরকে পরিশোধ করতে হচ্ছে ভারত ব্যবসায়ীদেরকে। তো ব্যবসায়ীরা বলছেন যেহেতু পর্যাপ্ত চালের কিন্তু চাহিদা রয়েছে, সরকার যেহেতু চাল আমদানিতে শুল্ক যেহেতু প্রত্যাহার করেছে, এই সুযোগটা ভারতীয় ব্যবসায়ীরা কিন্তু সুযোগটা তারা কাজে লাগিয়েছে। তারপরও প্রতিদিন এখানে চাল যেগুলো ঢুকছে বন্দর থেকে বিক্রি হচ্ছে। তবে চালের দামটা বৃদ্ধি পাওয়ার কারণে চালের যে একটা বেচা বিক্রি সেটা কিছুটা কম হচ্ছে। তারপরেও ব্যবসায়ীরা বলছেন চালের পর্যাপ্ত কিন্তু এখানে চাহিদা রয়েছে। আমি সকালে ব্যবসায়ীর সঙ্গে যারা আড়তদার, যারা এখানে পাইকার ব্যবসায়ীরা আসছেন, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলছেন বিশেষ করে চালের কিন্তু বাংলাদেশের দেশীয় যে ধান বা ধানের পুরো মৌসুম হলেও ভারতীয় চালের চাহিদা রয়েছে। আর চাহিদা থাকায় যেহেতু দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, যে কারণে তারা কিছুটা কম কিনছেন। তো হিলি স্থল বন্দর থেকে চাল আমদানি বেচা বিক্রি নিয়ে আমার কাছে এতটুকু ছিল সর্বশেষ। হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত ছিলাম এতক্ষণ। কুড়িগ্রামের চলাঞ্চলে ব্যাপক পরিসরে সরিষা আবাদ হচ্ছে। বন্যার পর বোরো চাষের আগে কম খরচে এ তেল বীজ উৎপাদন করেছেন তারা। তবে সরকারি প্রণোদনা সহ উন্নত বীজ ও প্রযুক্তির মাধ্যমে সরিষার আবাদ বৃদ্ধি করা গেলে আরও বেশি লাভ হওয়া যাবে বলে বলছেন কৃষক। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। বিস্তীর্ণ জমিতে হলুদের সমারোহ। হলুদ ফুলের উপর সূর্যের আলো পড়লে চোখ ধাঁধিয়ে যায়। কুড়িগ্রামের 4.5 শতাধিক চরের বেশিরভাগ জমিতে এখন আবাদ হচ্ছে সরিষা। বন্যার পর বোরো চাষের আগে কম খরচে এ তেল বীজ উৎপাদন করছেন তারা। তবে সরকারি প্রণোদনা সহ উন্নত বীজ ও প্রযুক্তির মাধ্যমে সরিষার আবাদ বৃদ্ধি করা গেলে আরও বেশি লাভ হতো জানান কৃষক। পানি যখন সরিয়ে যায় আশ্বিন কার্তিক মাসে, তখন আমন ধান আবাদ করার সময় থাকে না, তখন শুধু এই সরিষা শস্য উৎপাদন করা হয়। অধিকাংশ চরে সরিষার আবাদ হয়, আর এই আবাদটা খুব কম খরচে আমরা ফলাতে পারি।
আবাদ করি হিসেবে সরকারি কোনো প্রদান পাই না আমরা এগুলা। কৃষি মন্ত্রণালয় কিছু দিত যদি আমাদের, তারও মোটামুটি ভাবে ভালো ফলন করা যেত। কৃষি বিভাগ বলছে এবছর দেরিতে বৃষ্টি ও বন্যা হওয়ায় চরাঞ্চলগুলোতে সরিষার আবাদ বিলম্বিত হয়। এতে লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ কিছুটা কম হলেও আলু সহ অন্যান্য ফসলের চাষ বৃদ্ধি পাবে। একটি ফসল কমে গেলেও আরেকটি ফসলে আমাদের বৃদ্ধি হয়েছে। আমাদের উৎপাদনের দিক থেকে এটি কোনোভাবেই খারাপ না, আমাদের বরঞ্চ আমাদের এখানকার কৃষক আলু চাষ করে তারা অতিরিক্ত অর্থ উপার্জন করবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে কুড়িগ্রামে 28,000 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে 25,635 হেক্টর জমিতে। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। মূল্যবান ধাতু কিংবা বিনিয়োগের খাত হিসেবে স্বর্ণ সবসময় তালিকার শুরুতেই থাকে। চাহিদার এমন দাপটে বছর জুড়ে স্বর্ণের বাজার ছিল চড়া, কখনো বেড়ে কখনো কমে। 62 বার সমন্বয়ের পর চলতি বছর শেষে ভালো মানের স্বর্ণের দাম বেড়েছে ভরিতে 26,000 টাকা। বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাবই ছিল মূলত দেশের বাজারে দাম বৃদ্ধির কারণ। 2024 সাল জুড়ে স্বর্ণের বাজারের বিস্তারিত জানাচ্ছেন ইয়ানো শিফাত। সাল পুরোটা জুড়েই টালমাটাল ছিল দেশের স্বর্ণের বাজার। কখনো টানা বেড়েছে, আবার কখনো টানা কমেছে মূল্যবান এই ধাতুর দাম। সপ্তাহ ব্যবধানে, এমনকি দিন ব্যবধানেও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজার। সবচেয়ে ভালো মানের তথা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2023 সালে 29 বার সমন্বয় করা হয়েছে। 2022 সালের তুলনায় 20,296 টাকা বেড়ে 2023 সালে ভরি প্রতি দাম হয়েছিল 1,11,041 টাকা। দামের এই সমন্বয় চলতি বছর জুড়ে অব্যাহত ছিল এবং তা হয়েছিল রেকর্ড 62 বার। এর মধ্য দিয়ে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 25,847 টাকা বেড়ে হয়েছে 1,38,288 টাকা। আর চলতি বছরের 30 অক্টোবর দেশের ইতিহাসে স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ থেকে 1,43,526 টাকা। আন্তর্জাতিক বাজারে বাড়ায় দেশের বাজারেও বারবার সমন্বয় হয়েছে স্বর্ণের দাম। চলতি বছর বিশ্ব বাজারে বেড়েছে 28%। 31 অক্টোবর প্রতি আউন্স রেকর্ড $2,790.15 উঠে যায়। সুদ হার বৃদ্ধি, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণের মজুদ বাড়ানো এবং ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বেছে নেয় দাম বেড়েছে। বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্য সহ চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরত আসাকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক অনিশ্চয়তার মুখে 2025 সালেও ঊর্ধ্বমুখী থাকবে স্বর্ণের বাজার। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। রংপুরে আখ থেকে গুড় তৈরিতে ব্যস্ত বেড়েছে চাষিদের। আখ কাটা ও মাড়াইয়ের পর কয়েক ধাপে মাঠেই তৈরি হচ্ছে সুস্বাদু গুড়, যা সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। কৃষি বিভাগ বলছে আখের গুড়ের চাহিদা থাকায় অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন কৃষক। শাকিল মাহমুদের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। কেউ আখ কাটছেন, কেউ বা বাচ্ছেন আটি, কেউ আবার মেশিনে মাড়াই করে সংগ্রহ করছেন রস। এরপর সে রস ঢালা হচ্ছে বড় কড়াই কিংবা তাওয়াতে। রংপুরের বদরগঞ্জ ও মিঠাপুকুরের বেশিরভাগ এলাকাতেই এখন চোখে পড়বে আখের রস থেকে গুড় তৈরিতে চাষিদের এমন ব্যস্ততা। আখ কাটা ও মাড়াইয়ের পর কয়েক ধাপে মাঠেই তৈরি হচ্ছে সুস্বাদু গুড়, যা চলে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। আমরা কার্তিক মাস থেকে অগ্রহণ পর্যন্ত লাগাই, 14 মাস পর্যন্ত লাগাই আমরা, ফির কার্তিক মাস থেকে কাটা শুরু করে দিই। মেশিনে দেয়, মাড়াই করে 2-3 ঘন্টা আগুন দিয়ে জাল দেয়। গুড়টা যখন আমরা তৈরি করি আমরা কোনো ভেজাল দিই না, ভেজাল না দেওয়ার কারণে আমাদের গুড়টা বেশি বিখ্যাত। 2020 সালে শ্যামপুর চিনিকল বন্ধ হওয়ার পর বিপাকে পড়েন এ অঞ্চলের আখ চাষিরা। তাই বাধ্য হয়ে নিজেরাই মাড়াই মেশিন বসিয়ে গুড় তৈরি করছেন। প্রতি বিঘায় 40 থেকে 50,000 টাকা লাভের আশা কৃষকের। গাছ মারণ খরচ, লেবার খরচ, এগুলো খরচ যায়, কিছু যায় আর কি, প্রফিট আসে। মাড়াই করি এইভাবে বিক্রি করি, মোটামুটি আমার ইনকাম আসে। গুড় মনে করো মারি জাল দিয়ে ধীরে ধীরে ভাবে গুড়টা তৈরি হয়। কৃষি বিভাগ বলছে আখের গুড়ের চাহিদা থাকায় অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন কৃষক। আখ চাষ একটি লাভজনক ফসল হিসেবে তাদের কাছে পরিগণিত হচ্ছে এবং
এই আবাদে যাতে উৎপাদন বৃদ্ধি পায় সেই জন্য আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শ দিতেছি। চলতি মৌসুমে রংপুরে ২১,০০০ মেট্রিক টন আখের গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। নানা প্রক্রিয়া শেষে কড়াইয়ে প্রস্তুত ফুটন্ত গুড়। এরপর এই গুড় প্যাকেটজাত করে চলে যাবে দেশের নানা প্রান্তে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। রাজধানীর মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে 31st নাইট ও খ্রিস্টীয় নতুন বছর বরণ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্রিফ করছেন বিএমপি কমিশনার শেখ মোহাম্মদ শাখাওয়াত আলী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা বিশেষভাবে দৃঢ় প্রতিজ্ঞ এবং আপোষহীন। পরিবেশ দূষণের একটি অন্যতম উপাদান উৎস হচ্ছে শব্দ দূষণ। এই শব্দ দূষণ নিয়ন্ত্রণকল্পে এবং রোধকল্পে আমাদের একটি বিধিমালা রয়েছে, যেটি ইসিএ এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট পরিবেশ সংরক্ষণ আইন, এই আইনের আলোকে 2006 সালে এই শব্দ দূষণ বিধিমালা প্রণীত হয়েছে। এরপর এই বিধিমালাটি হালনাগাদকরণের সময়োপযোগীকরণের কার্যক্রম আমরা গ্রহণ করেছি এবং সেই কার্যক্রমটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, অর্থাৎ বিধিমালাটি হালনাগাদকরণের যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে এখনো এটি প্রজ্ঞাপন আকারে জারি করা হয়নি। তো যেহেতু জারি করা হয়নি, বিদ্যমান যেটি আছে 2006 সালের শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, সেই আলোকেই আমি আপনাদের কাছে অবহিত করতে পারি। এই দুইয়ের ভিতরে খুব বেশি পার্থক্য নেই। যেটি আমরা করতে যাচ্ছি সেখানে শুধু হালনাগাদকরণ করা হয়েছে। শব্দ দূষণ বিধিমালা 2006-এ নির্দেশাবলী বলে দেওয়া হয়েছে, যেখানে কোন কোন ক্ষেত্রে শব্দ দূষণ হিসেবে বিবেচিত হতে পারে। আমি সেই বিষয়ে বিস্তারিত যাচ্ছি না। আমি আজকের যে প্রেক্ষাপট, যে 31st নাইট, আজকে 31শে ডিসেম্বর, যেটি বর্ষের শেষ দিন, ইংরেজি নববর্ষের শেষ দিন, সেদিন এই 31st ডেকে উদযাপন করবার জন্য অনেক কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে। সমগ্র বিশ্বব্যাপী হয়, আমাদের দেশেও হয়ে থাকে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে এগুলো হয়ে থাকে। কিন্তু এই উৎসবকে কেন্দ্র করে যেটি বিশেষভাবে পরিলক্ষিত হয়ে থাকে, ব্যাপকভাবে বেপরোয়াভাবে শব্দ দূষণ ঘটে থাকে। এই শব্দ দূষণ কিভাবে ঘটে? আতশবাজি ফোটানো, পটকা ফোটানো, উচ্চস্বরে শব্দযন্ত্রের ব্যবহার সহ আরও অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য প্রেক্ষাপটে মারাত্মকভাবে এই শব্দ দূষণ হয়ে থাকে। এমনিতেই আমাদের দেশে শব্দ দূষণের মাত্রা গ্রহণযোগ্য পর্যায় থেকে অনেক উপরে, এটি আপনারা সকলেই জানেন। এই শব্দ দূষণ, আমরা পরিবেশ দূষণের অন্যান্য যে বিষয়গুলো আছে, বায়ু দূষণ, পানি দূষণ, সেই বিষয় নিয়ে আমি এই মুহূর্তে বলছি না, আমি শব্দ দূষণ নিয়েই বলছি। এই শব্দ দূষণ নিয়ন্ত্রণ ও রোধকল্পে আমাদের মাননীয় উপদেষ্টার নেতৃত্বে অনেক কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আপনারা সেগুলো 31st নাইট ও নতুন বছরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এতক্ষণ ব্রিফ করছিলেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। 31st নাইটকে কেন্দ্র করে কক্সবাজারের সমুদ্র সৈকতে জড়ো হয়েছেন পর্যটকরা, মেতে রয়েছেন আনন্দ উল্লাসে। বিস্তারিত জানতে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খ্রিস্টীয় পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করতে এরই মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেছে হাজার হাজার পর্যটক। বিশেষ করে যেহেতু আজকে 31st নাইট, সেই 31st নাইটকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করছি দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে এসেছে এবং ছুটে এসে সকাল থেকে আসলে আনন্দ উৎসবের মতো পরিণত হয়েছে সাগর তীর। এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি আসলে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এবং নানা ভঙ্গিতে তারা পরিবার পরিজন নিয়ে ছবি তুলছে। পাশাপাশি সাগরের যে নোনা জল রয়েছে সেই নোনা জলে তারা নিজেদের মতো করে আনন্দ করছে এবং আমরা লক্ষ্য করছি বেশিরভাগ মানুষই কিন্তু সমুদ্র স্নানে এই যে শীতের আমেজ, সেই শীতের আমেজে প্রশান্তির খুঁজে যে সাগরের যে নোনা জল রয়েছে সেই নোনা জলে তারা সমুদ্র স্নান করছে। এবং আমরা অনেক পর্যটকের সঙ্গে কথা বলেছি, তারা যে বিষয়টি বলছে 31st নাইটকে কেন্দ্র করে তারা কক্সবাজারে উদযাপন করার জন্য, বিশাল সাগরের সামনে উদযাপন করার জন্য তারা ছুটে এসেছেন এবং ছুটে এসে এখানে আজকে সারাদিন এবং আগামীকাল পর্যন্ত তারা কক্সবাজারে যে পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেওয়ার পর তারা আবার স্ব গন্তব্যে ফিরে যাবেন। তারা একটাই প্রত্যাশা করছেন, যেহেতু প্রাপ্তি অপ্রাপ্তির অনেক কিছু রয়েছে, 2024 সাল অনেক কিছু পেয়েছে, আবার অনেক কিছু হারিয়েছে, তবে নতুন বছরে যাতে নতুনভাবে কক্সবাজারকে যে তাদের যে প্রত্যাশা সেটি কক্সবাজারে এসে তারা পূরণের জন্য বা নতুন করে শুরু করার জন্য তারা কক্সবাজারে ছুটে এসেছেন সেই বিষয়টি বলছে। তবে এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমন
ভ্রমণকে কেন্দ্র করে কিন্তু এখানকার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু চাঙ্গা এবং প্রতিটা হোটেলেই কিন্তু বিপুল সংখ্যক পর্যটকে ভরপুর, যার কারণে প্রতিদিনে শত কোটি টাকার ব্যবসা হচ্ছে এখানকার ব্যবসায়ীরা বলছেন। তবে আমরা লক্ষ্য করছি এখানে সৈকতে যে 3টি পয়েন্টে 700 ফটোগ্রাফার রয়েছে, পাশাপাশি ওয়াটার বাইক বা জেট স্কি চালক রয়েছে, ঘোড়াওয়ালা রয়েছে, সবাই কিন্তু খুব ভালো ব্যবসা করছেন এবং এটি আগামী আরও 2-1 মাস অব্যাহত থাকবে সেই প্রত্যাশা করছেন। আমরা লক্ষ্য করছি যেহেতু বিপুল সংখ্যক পর্যটক এখানে সমুদ্র স্নান করছে, তাদের নিরাপত্তার জন্য লাইফগার্ড কর্মী, ট্যুরিস্ট পুলিশ সহ অন্যান্য যে জেলা প্রশাসন রয়েছে সবাই একযোগে কাজ করছে বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার থেকে। টানা ষষ্ঠবারের মতো দেশীয় ও বহুজাতিক শীর্ষ ব্র্যান্ডগুলোর মধ্যে সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। পরপর 6 বছর এই স্বীকৃতির পাশাপাশি টানা 8মবারের মতো মোস্ট লাভড ব্র্যান্ড নির্বাচিত হয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ব্র্যান্ড ফোরামের প্রধান উপদেষ্টা ডক্টর সৈয়দ ফারহাদ আনোয়ারের হাত থেকে সেরা ব্র্যান্ডের সম্মাননা ক্রেস ও সনদ গ্রহণ করেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির। দেশজুড়ে 8 বিভাগ থেকে 11,200 ভোক্তার উপর চালানো জরিপের ভিত্তিতে সেরা ব্র্যান্ড বাছাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ হয়। আয়োজনে দেশ সেরা ব্র্যান্ড সহ মোট 60টি বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। পাশাপাশি 44টি ক্যাটাগরির দ্বিতীয় ও তৃতীয় মোস্ট লাভড ব্র্যান্ডের নামও ঘোষণা করা হয়। পরিবেশ সচেতনতা বাড়াতে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় অনুষ্ঠিত হয়েছে কুমারিকা ও গার্বেজ ম্যানের যৌথ পরিচ্ছন্নতা কার্যক্রম। কুমারিকা সেভ দ্য নেচারের উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এর মাধ্যমে চিড়িয়াখানার প্লাস্টিক বর্জ্য সংগ্রহ এবং তার যথাযথভাবে পৃথক ও রিসাইকেল করা হয়। প্রাথমিক সম্পদ সংরক্ষণ কুমারিকা দীর্ঘমেয়াদী দায়বদ্ধতার অংশ হিসেবে আগামীতে দেশব্যাপী এই কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়। ভেজাল খাবার নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে ফুড টেস্টিং মিনি ল্যাব চালু করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রাজধানীর শাহবাগে সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। বুধবার সকালে এর উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আলী ইমাম মজুমদার। অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সবাইকে সচেতন হতে হবে। সরকার এ বিষয়ে কাজ করছে উল্লেখ করে বলেন, খাদ্য পরীক্ষার জন্য সক্ষমতা বাড়ানো উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন এই পরীক্ষাগারে শাকসবজি থেকে শুরু করে শিশু খাদ্য পরীক্ষার সুযোগ থাকছে। সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের জন্য দেয়া সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হচ্ছে আজ। 1 সেপ্টেম্বর থেকে শুরু হয় এই সাধারণ ক্ষমায় বৈধ হয়েছেন 50,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। আরব আমিরাতে নানাভাবে অবৈধ হয়ে পড়া বিভিন্ন দেশের হাজারো অবৈধ অভিবাসীর জন্য গেল 1 সেপ্টেম্বর থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল দেশটির সরকার। প্রথম 2 মাস এবং দ্বিতীয় দফায় আরো 2 মাস মেয়াদ বৃদ্ধির পর 4 মাস অতিবাহিত হয়েছে এই সাধারণ ক্ষমার। 31 ডিসেম্বর সাধারণ ক্ষমার শেষ দিন। অবৈধ থাকার মেইন কারণ এখানে ভিসা ট্রান্সফার ফি 9 থেকে 10,000 টাকা। যারা ইলিগাল ছিল তারা কোনো কাজকর্ম করতে পারে নাই, এদিক ঘোরাফেরা করছে, তাই তারা ভিসা ট্রান্সফার করতে পারে না। তা আমার উচিত তারা এই সাধারণ ক্ষমার ভিতরে এই দেশ ত্যাগ করে চলে যাওয়া। প্রতিটি দোকান, প্রতিটি ঘর, প্রতিটি বাসা তারা এই অবৈধ লোকদেরকে যে কোনোভাবে যে কোনো মূল্যে 1 জানুয়ারির পর থেকে তাদেরকে অ্যারেস্ট করবে এবং এই শাস্তির আওতায় এনে দেশে পাঠাবে এবং তারা কোনোদিন এই দেশে আর আসতে পারবে না। গেল 4 মাসে বৈধ এবং অবৈধ প্রবাসীরা বাংলাদেশের স্থানীয় মিশনগুলোতে প্রায় 80,000-এর কাছাকাছি পাসপোর্টের আবেদন করেছে। সংশ্লিষ্টরা বলছেন, এর মধ্যে প্রায় 60,000 বাংলাদেশি বৈধ হতে পাসপোর্টের আবেদন করেন। তবে শেষ পর্যন্ত সবাই বৈধ হতে পেরেছেন কিনা এই নিয়ে রয়েছে সংশয়। অনেক অবৈধ অভিবাসী বাংলাদেশ দূতাবাস ও কনসুলেট থেকে পাসপোর্ট সংগ্রহ করলেও তাদের মধ্যে অনেকে ভিসা প্রসেসিং ফি বেশি হওয়ার কারণে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করতে পারেননি বলে জানান প্রবাসীরা। তাই ইংরেজি নতুন বছরের প্রথম প্রহর থেকেই ধরপাকড়ের ঝুঁকি নিয়ে দিন পার করতে হবে এইসব মানুষের। আপনারা যদি ভিসা লাগাতে না পারেন, এখনো সময় আছে, ভিসা লাগান। আর না হলে আপনারা অতি তাড়াতাড়ি বাংলাদেশে যান, যে আবার চলে আসেন দুবাইতে
লিগ্যালভাবে আসেন, ঠিক আছে? অবৈধ থাকাটা আমি মনে করি না যে আমাদের জন্য নিরাপদ। স্থানীয় ভিসা এবং ডকুমেন্টেশন প্রসেসিং সেন্টারের মালিকরা জানান, বাংলাদেশিদের ক্যান্সেল ভিসা অন্যান্য কোম্পানিতে অ্যাপ্রুভেল না হওয়ায় বিপাকে পড়েন অসংখ্য প্রবাসী। এই সমস্যা অব্যাহত থাকলে পুনরায় অবৈধ বাংলাদেশির সংখ্যা বাড়তে পারে দেশটিতে। বিষয়টি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমাধানের চেষ্টা চালালে হাজার হাজার প্রবাসী উপকৃত হবেন বলে মনে করেন তারা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফার্নিচার শিল্প হতে পারে 2025 সালের বর্ষপূর্ণ। সঠিক পরিকল্পনায় সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ অর্থনীতিবিদদের। রপ্তানি বাড়াতে বন্ড সুবিধা চান উদ্যোক্তারা। নতুন বছরের শুরুতে সিলেট বিমানবন্দরে কার্গো সার্ভিস চালু করতে চায় বেবিচক। অবকাঠামো নির্মাণ কাজ শেষ, সরাসরি রপ্তানিতে বাড়বে ব্যবসা, চাঙ্গা হবে অর্থনীতি। এবং নির্মাণের 15 বছরের পূর্ণতা পায়নি দিনাজপুর পৌরসভা ট্রাক টার্মিনাল। পরিবহন শ্রমিকদের জন্য নেই ন্যূনতম সুবিধা। নতুন প্রকল্প নেয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। এই ছিল এই সময় বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।